আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন অনলাইনে, সবাইকে স্বাগত জানিয়েছি আউটলুকের পক্ষ থেকে। আজকে যে আমাদের সেশনস এটা হচ্ছে আমাদের কমনলি এনকাউন্টার যে প্রবলেম হচ্ছে অ্যান্ড্রোক্যান কিছু টেস্ট নিয়ে, স্পেশাল হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের। সো সেখানে আমাদের আসলে কখন আসলে ডাইনামিক টেস্ট করব, কখন আমরা বেসলাইন ইনভেস্টিগেশন করব, কখন আমরা সেরাম কোর্টিসল মেজার করব, এগুলো অনেক কনফিউশন থাকে। হ্যাঁ, সো এন্ডোক্রাইন ইজ অলওয়েজ একটা সাবজেক্ট দেয়ার যে অলওয়েজ মিথ। এটা হচ্ছে প্রবলেমেটিক হচ্ছে রেগুলার আপডেট চেঞ্জ হয় এবং হরমোনগুলো যেহেতু ডাইনামিকভাবে চেঞ্জ বডিতে, এটা হচ্ছে ব্লাডের হরমোনগুলা ডিপেন্ড অন আপনার ডে নাইট, দিস কল সার্কাডিয়ান রিদম। তো সেই পারপাসে দেখা যায় যে হরমোনাল যে রেগুলেশন ব্যালেন্স ডিপেন্ড অন ইউর বডি কন্ডিশন, এনভায়রনমেন্ট, হোমিওস্টেসিস। সো এই জিনিসগুলো আসলে হরমোনের সাথে যেহেতু সম্পর্ক রয়েছে, সো আমাদের ব্লাড টেস্ট করে আরও কিছু সময় আছে, কখন সবচেয়ে হাইস্ট থাকবে, পিকে থাকবে, কখন লো থাকবে সে জানতে হবে। সো আমাদের আজকে আমি আপনাদের সাথে আমরা সাদ্দাম, আমি বর্তমানে ফেসবিতে আছি, বিএমএতে অ্যান্ড্রোকোলজিতে, পাশাপাশি পেসেস ক্যান্ডিডেট। সো আজকে আমরা শুরু করবো বেসিক্যালি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু ফ্যালাসি নিয়ে, বেসিক্যালি টেস্টের ফ্যালাসি নিয়ে। এই ছবিটা হচ্ছে আপনাদের স্টামাক ফর এক্সাম অ্যান্ড ইউর প্র্যাকটিক্যাল লাইফ। বিকজ আপনি যদি এই ছবিটা না বোঝেন কখনোই অ্যান্ড্রোকাইনোলজির কনসেপশন ক্লিয়ার হবে না। কারণ হবে না, ধরেন আমি আজকে যে এক্সিসটা পড়াবো এটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল এক্সিস। দ্যাট মিনস হচ্ছে আমাদের এক্সিস নাম্বার যেটা লেখা আছে যে সিআরএস লেখা আছে, তারপরে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, দিস দ্য পিটুইটারি, দিস দ্য অ্যাড্রিনাল। হ্যাঁ, সো এটা হচ্ছে এইটা হচ্ছে এসপিএক্স বলে আমরা, হ্যাঁ, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল এক্সিস বলা হয়। সো দেখেন এসসিআরএস হরমোনটা কখন বাড়ে, ইউজুয়ালি ডিউরিং সার্কাম রিদম, মানে হচ্ছে এটা লোয়েস্ট থাকে অ্যাট ইভিনিং অ্যান্ড নাইট। হ্যাঁ, আর হাইস্ট থাকে অ্যাট মর্নিং। হ্যাঁ, আর ডন মর্নিং এগুলো হাইস্ট থাকে। সো দিস ইজ সার্কাম রিদম। তো লেটেস্ট ন্যাচারালি কখন বাড়বে, স্ট্রেসফুল কন্ডিশন এসে আমরা সকাল ঘুম থেকে উঠি তখন এটা বাড়বে, রাতে ঘুমাতে যাই এটা জিরো থাকবে, অলমোস্ট কম হয়ে যাবে একদিন। হ্যাঁ, এগুলোতে বেসিক্যালি এটা বাড়বে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দে প্রডিউস সিআরএস, is a corticotropin releasing hormone that induce formation STS. হ্যাঁ, অ্যাড্রোকর্টিসল হরমোন, এটা হচ্ছে ট্রপিক হরমোন। দেখেন এই গ্ল্যান্ডগুলো ইজ হাইপোথ্যালামাস, দিস পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো বেসিক্যালি হচ্ছে they are produce some hormone like substance, it is a releasing factor, it is a trophic hormone. They are not biologically active, basically they acts on adrenal gland, adrenal cortex এর যে লেয়ার আছে, বেসিক্যালি হচ্ছে আমার জোনা ফেসিকুলারটা অ্যান্ড রেটিকুলারিস। জিএফআর এর মধ্যে জিএফআর গ্লোমেরুল আছে, এটা হচ্ছে বেসিক্যালি কার্বক্সি অ্যালডোস্টেরন, এটা কিন্তু এই এক্সিস মধ্যে নাই কিন্তু। তাহলে সে ফসল তৈরি করে কর্টিসল, রেটিকুলাস তৈরি করে অ্যান্ড্রোজেন, দ্যাট প্রডিউস হরমোন, দিস কল অ্যান্ড্রোজেন অ্যান্ড হচ্ছে কর্টিসল। কর্টিসল আমাদের স্ট্রেস হরমোন, অ্যান্ড্রোজেন আমাদের সেক্স হরমোন। ফিমেল ক্যারেক্টারিস্টিক, ফিমেল স্পেশালি ফিমেলদের পিউবার্টি, ফিমেলদের এক্সিলারি হেয়ার, পিবিক হেয়ার অ্যান্ড ফিমেল সেক্সুয়াল ড্রাইভ ডিপেন্ড করে আপনার অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের উপরে। ফিমেলের পিউবার্টি ডিপেন্ড করে আপনার অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের উপরে। কোনো কারণে যদি হরমোন এক্সেস হয় দ্যাট কজেস প্রিকসিভ পিউবার্টি, আর কোনো হরমোন ডেফিসিয়েন্সি হলে ডিলেট পিউবার্টি ডেভেলপ করে। সো যখনই আপনি ফিমেল পেশেন্টের চিন্তা করবেন যে পেশেন্টের এক্সিলারি হেয়ার, পিবিক হেয়ার নাই, দ্যাট মিনস যে অ্যাড্রেনাল কর্টেক্সের প্রবলেম। মানে বেসিক্যালি হচ্ছে এখানে অ্যাড্রেনাল যে পাথওয়ে সেখানে প্রবলেম। কি প্রবলেম, বেসিক্যালি এনজাইমেটিক ডিফেক্ট থাকে এর মধ্যে, এনজাইম ব্লক থাকার কারণে তৈরি হয় না। So this is our chart. So this is the another axis, basically হচ্ছে how to act on hypothalamus, anteropituitary gland and SCTS adrenal gland কাজ করে to produce glucocorticoid as also adrenal androgen. This cortisol negative feedback with ultimate hormone ওটা কমায়। So this is the important thing যে আমাদের এই স্টেপে কাজ করে। সো এখন অ্যাড্রেনাল আমরা বেসিক্যালি করবো ইনসাফিসিয়েন্সি করবো। তো আমরা যদি একটু পড়াশোনা করি, একটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্স আপনার কাছে কীভাবে আসবে, তিনটা ফর্ম আসতে পারে আপনার কাছে। একটা হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস আসতে পারে, এর হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস। দেন আমার যে পেশেন্টগুলো আসতে পারে আপনার কাছে ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ফিচার, আর হচ্ছে ফাংশনাল অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বলা হয় এটাকে। হ্যাঁ, ক্রাইসিস মানে কি, ধরেন একটা পেশেন্ট আপনি সার্জারি করতে গেলেন, ডিউরিং সার্জারি, ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন, ইনফেকশন, ফিভার, ডায়রিয়া,
They produce low BP, very low BP, blood pressure very low. Patient has marked pigmentation ছিল আগে থেকে, প্রতিদিন করে নেয়, low BP, vomiting, diarrhea. This is the feature of adrenal insufficiency. So whenever you deal with a patient with susceptible infection and patient is extremely lethargic and patient is weight loss pigmentation, you always think that is a case of adrenal insufficiency, untreatable or otherwise. So this is the additive factor. যে আপনি সেপ্টিসিয়াম রোগীদের শুধু অনলি হাউ টু ম্যানেজ, উই আর ম্যানেজ ফ্লুইড প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক, বাট হোয়েন এভার ইউ গিভেন উইদাউট স্টেরয়েড ইজ রিয়ালি টু রেসপন্স। সো দ্যার ইজ আ রিজন। সো আমাদেরকে যখনই আমরা থিঙ্ক দ্যাট দিস দ্য কেস অফ অ্যাড্রেনাল সাফিসিয়েন্সি ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন, we must give steroid. So this is important thing. After the chronic adrenal insufficiency is a non-specific feature common as lethargy, weakness, পিগমেন্টেশন আর পুস্টুরাল ডিজিনেস। যদি কোনো পেশেন্ট আপনাকে বলে পেশেন্ট হ্যাজ লেথার্জি, উইক পিগমেন্টেশন অ্যান্ড পুস্টুরাল ডিজিনেস as also weight loss and also vomiting, nausea, this is a case of chronic adrenal insufficiency is classical feature. So you think that this is a case of chronic adrenal insufficiency feature আপনি চিন্তা করতে হবে because of the patient has classical feature. So another important হচ্ছে during stressful conditions they doesn't develop adrenal crisis, but cortisol level কিন্তু not up to level. কত up to level? যখন stressful condition during surgery operation it should be more than 800, হ্যাঁ, মানে 600 to 800 বেশি থাকা লাগবে। বাট whenever যে আপনি যদি 400 পান, you are not happy because of this is low level. This is called functional adrenal insufficiency. ম্যাক্সিমাম অ্যাসিডিস থাকা সত্ত্বেও দে প্রডিউস ক্রিটিক্যাল নিজ সময় সে ডাজন্ট কাভার দ্যাট, হ্যাঁ, ওই যে মানুষের সেপ্টিসিমিয়া মানে ইনহেলিং অনেক কিছু আপনার ডিপেন্ড করে কর্টিসলের উপরে, তো সেই দেখা যায় যে এগুলো একটু ডিলেট হয়। তো পেশেন্টকে আয়োটোপিক দিচ্ছেন, রেসপন্স করতেছে না, আয়োটোপিক দিচ্ছেন, আপনি ফ্লুইড দিচ্ছেন, বিপি বাড়তেছে না, পেশেন্টের ওয়েলবিংটা সুন্দর হচ্ছে না, ডেসপাইট কন্ট্রোল ইনফেকশন, দ্যাট মিনস দিস হ্যাভ পেশেন্ট হ্যাভ রিলেটিভ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, রাইট? সো আমাদের সো ইম্পর্টেন্ট হচ্ছে তো আমাদের এই পেশেন্টগুলো কমনলি যেটা আমি বললাম তখন যে পেশেন্ট প্রেজেন্ট উইথ ডিহাইড্রেশন, হাইপোটেনশন, শক, হ্যাঁ। সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখেন আউট প্রপোর্শন অফ সিভিয়ারিটি অফ দ্য গ্রানুলাস। দেখেন একটা পেশেন্ট ধরেন তার একটা পেশেন্টের জাস্ট সিম্পল বমি করলো কয়েকবার, হ্যাঁ, অথবা একটু ফিভার কিছুদিনের জন্য, জাস্ট ডায়রিয়া অল্প পরিমাণে, লো ইনফেকশন আছে বডিতে, পেশেন্ট ডেভেলপ শক। ইজ ইট পসিবল? নট, ইট নট ডাজন্ট এক্সপ্লেন বাই দিস ইনফেকশন। তার মানে কি patient is dehydration, hypotension, shock, outpatient of the severity of current illness. Okay. এখন then secondary stepটা হচ্ছে patient has nausea and vomiting with history of the weight loss and anorexia. So আমরা অলরেডি বলেছি patient has anorexia and BD, হ্যাঁ, ANBD, হ্যাঁ, anorexia, nausea, vomiting, diarrhea, it's the all feature of adrenal insufficiency. So another important thing যে abdominal acute crisis, especially adrenal pain নিয়ে আপনার কাছে আসে, অতটা পেন নিয়ে আসবে, adrenal marked abdominal pain নিয়ে আসবে, where you think this is a case of acute abdomen, but this is a case of adrenal insufficiency because they have acidosis, right? এবং they have hypertension, they produce lactic acidosis and hypertension, imagine schema develop করে that produce abdominal pain. And another important thing হচ্ছে unstable hypoglycemia, patient বারবার ব্লাড সুগার ফল করতেছে, ব্লাড সুগার ফলে less than 3 নিচে নেমে যাচ্ছে। So you have must search for adrenal insufficiency. একটা অ্যাটিপিক্যাল সবচেয়ে কমন কটা প্রেজেন্টেশন, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, তার মধ্যে আছে আনএক্সপ্লেইনড ফিভার, পারফিউম আননোলজি, দেখুন এখানে লেখা আছে এডেন্স ভেরিয়েন্সে। দুই হচ্ছে ডিসকমিশন অফ দ্য স্কিন এন্ড সাবকুটেনিয়াস টিস্যু মিউকোজা। তিন হচ্ছে পেশেন্ট হ্যাজ ডেভেলপ ডিসগশিয়া। ডিসগশিয়া মানে হচ্ছে অ্যাবডোমিনাল সেনসেশন ডিউরিং ফুড। সো এই দিস দ্য আনাদার ফিচার যে পেশেন্ট হ্যাজ ডেভেলপ অ্যাটিপিক্যাল ফিচার, দিস দ্য ডিউ টু মোস্ট লাইকলি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। Another important thing, the patient has developed hyponatremia, hyperkalemia, azotemia, and hypercalcemia. It's important when is a classical biochemical feature. Why? Because adrenal insufficiency hormone track cortisol hormone. They maintain water balance in the body. যখন আপনার adrenal insufficiency হয়, they increase water level. So a water level বাড়ার কারণে they produce dilution hyponatremia, right? This is the classical finding, 90% patient পাওয়া যায়। সবচেয়ে মার্ক হচ্ছে হাইপারক্যালেমিয়া। যখন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, সে একা না, সাথে তোমার হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হরমোন, বেসিক্যালি টেস্টোস্টেরন প্রসেসগুলো, স্পেশালি টিবি ইনফেকশন, এগুলোতে আমাদের কি নষ্ট হয়, সাথে আমাদের বেসিক্যালি অ্যাড্রেনাল অ্যালডোস্টেরন তো লস হয়। তার মানে হাইপারক্যালেমিয়া, হাইপারটেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, সাথে যদি ভেরিয়েশন থাকে, অ্যাজোটেমিয়া থাকে, বার্ন বাড়ে বডিতে, হাইপারক্যালসিমিয়া বাড়ে, ইউজোনোফিলিয়া ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। কোর্টিসল লেভেল বেসিক্যালি আমাদের বডিতে ইনফ্লামেটরি সেলগুলো কমায়, যখনই আপনি কোর্টিসল কমে যায় দ্যাট ইনডিউস ইনক্রিজ ইনফ্লামেটরি সেল, স্পেশালি ইওসিনোফিল ভেসিকল।
Because they have a pigmentation which look is an important finding. Okay, so adrenal insufficiency is not single disease, always is spectrum of disease. That means it may present with part of APS. হ্যাঁ APS মানে হচ্ছে আপনার অটোইমিউন পলিক্লোনাল সিনড্রোম। সো আমাদেরকে হাইপোথাইরয়েডিজম আছে কিনা গোয়ার্নার ফেলিকুলামকে সার্চ করতে হবে। সো আপনার আমার যে আজকে মেইন পার্টটা এটা হচ্ছে আপনার রিপোর্টিং। পেশেন্টের কর্টিসল লেভেল নর্মাল কত? নর্মাল লেভেলে আমরা বলি 4 থেকে 14 মাইক্রোগ্রাম পার ডিএল, অথবা ধরেন আপনি 100 থেকে 430 অথবা 500, অনেক জায়গায় এটা এলসিএমএস, এটা 430 বলবো, এটা হচ্ছে ইউনিয়াস 500 বলবো, অথবা 600 লেখা আছে কোথাও কোথাও। এই হলো আমাদের নর্মাল কর্টিসল লেভেল। একটা পেশেন্ট আপনি বললেন 200 পাইলেন, ইট ইজ নর্মাল না অ্যাবনর্মাল? ফার্স্ট কোশ্চেন। একটা পেশেন্টের 350 পেলেন, ইউরিন হসপিটাল অ্যাডমিশন, ইজ নর্মাল অ্যাবনর্মাল? অত একটা পেশেন্টের পেলেন 400, এটা পেশেন্টের পেলেন 80। এই যে লটস অফ থিং। সো আমি যদি দেখি আমরা ফার্স্ট কাজটা করব, যখন কোনো পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিক্রেশন লেস দেন 4 পাওয়া যায়, এটা কনফার্ম যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অলওয়েজ, অথবা 100 নিচে থাকে আমরা, ইট ইজ অলওয়েজ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এই পেশেন্টের জন্য, মানে প্রাইমারি। তারপরে আমরা এটাকে প্রাইমারি সেকেন্ডারি অ্যাসিডিস লেভেল দেখব 3 নম্বর টেস্টে। If acid is more than 100, it's always primary adrenal insufficiency. শোনা যাচ্ছে না কথা? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাদের এই লেভেলটা লেস দেন 4, টিএসএস অ্যাসিডিস লেভেল মোর দেন 100 ইজ কনফার্ম প্রাইমারি adrenal insufficiency. সো এখানে আমাদের ডোন্ট নিড এসএসটি, আমার এসএসটি দরকার নেই। কিন্তু আমার এসএসটি নিয়ে সবচেয়ে প্রবলেম হয়। হোয়াট ইজ এসএসটি? এসটিএস এর শর্ট স্যালাইন টেস্ট, অথবা এসিটিএস স্টিমুলেশন টেস্ট, অথবা কোসিনট্রোপিন টেস্ট বলা হয়। এটাকে অনেকগুলো নাম আছে, বাট আমরা এই পেশেন্টকে কখনো অ্যাসিস্ট করবো না, মাইন্ডেড। সো আমি আপনার একটা ফিগার দেখে, হ্যাঁ। সো কোনো পেশেন্টের আমাদের অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সিমটম ডায়াগনোসিস কেস অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, প্রথমে যে কাজটা করবো পেশেন্টকে আমরা প্রথমে যে কাজটা করবো, পেশেন্টের স্টেরয়েড পাচ্ছে কিনা। যদি স্টেরয়েড পাই তাহলে কি হবে? আলটিমেটলি পেশেন্টের অ্যাসিটিস লেভেল, পেশেন্টের কর্টিসল সব সাপ্রেস হবে, কারণ স্টেরয়েড বেসিক্যালি আমরা দেখছি একটু আগে ছবিতে দ্যাট ইনহিবিট সিআরএইচ, তার মানে অল আর ডিমিনিশ হয়ে যাবে, হ্যাঁ। সো এনি ফ্রম স্টেরয়েড পাইলে ইট ইজ মোস্ট কমন কজ অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা বলে সেকেন্ডারি কজ। যেহেতু আমরা সেন্ট্রাল কজ মানে দুইটা ভাগ করে দিতে হয়, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। Secondary মানে central cause most likely hypothalamic pituitary drug induced. Primary cause due to adrenal gland itself disorder, gland সমস্যা হলে। তো প্রথমে আমরা হিস্ট্রি টেক হিস্ট্রি রিগার্ডিং পেশেন্টস টেকেন আইদার গ্লুকোডেট পাচ্ছে কিনা, ওকে রাইট। সো পেশেন্ট দি ফাউন্ড, না পাইলে আমরা তখন আমাদের মর্নিং কোর্সেল দেবো। মর্নিং কোর্স কেন দেবো আমরা? কারণ পিক লেভেল থেকে মর্নিংয়ে, পিক কখন থেকে? অ্যাট দ্য টাইম অফ মর্নিং। যদি পিক লেভেল মর্নিংয়ে থাকে, দ্যাট মিনস যে পেশেন্টগুলো আমরা মর্নিং চেক করবো, মর্নিং চেক করার পর যে লেস দেন 4 মাইক্রোগ্রাম মানে 100 নিচে পাই, তাহলে আমরা যে গো ফর প্লাজমা এসিটিএস। প্লাজমা এসিটিএস করার পরে পেশেন্ট যদি কোনো কারণে 100 বেশি পায়, ইজ কনফার্ম প্রাইমারি এআই, নো রোল অফ অ্যাসিস্টিং, যেটা আপনারা প্রায় সময় এখানে করে ফেলেন, এটা দরকার নেই। ওকে, সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে, যদি আমরা পেশেন্টের কর্টিসল লেভেল 14 বেশি পায়, হয় না, আবার সাসপেক্ট করলাম বাট মোর দেন 14 পেলাম, এআই এক্সক্লুডেড, এটা অ্যাডমিশন না। ওকে, মর্নিং কর্টিসল 14 উপরে পাই, 40 মাইক্রোগ্রাম পার ডিএল, এআই এক্সক্লুডেড, শেষ। আর প্রবলেমটা কোথায় আপনাদের? এই যে এগুলো বললাম 4 থেকে 14 মাইক্রোগ্রাম পার ডিএল, মানে 100 থেকে 500-র মধ্যে যে রিপোর্টগুলো, all are problem. This is called partial adrenal insufficiency. Likely হওয়ার পসিবিলিটি আছে। এই পেশেন্টের সিমটম যেমন ধরেন সাব clinical hypothyroidism, this like picture, okay, it is similar. The patient has symptom, this most likely 100 থেকে 500-র মধ্যে is partial adrenal insufficiency. এটার জন্য নতুন যে আপডেটটা আসলে আমাদের গাইডলাইনে, সেটা হচ্ছে সেরাম ডিএইচ সালফেট লেভেল দেখতে পাচ্ছেন ওরা, হ্যাঁ। কারণ ইজ এ মার্কার, তাহলে আমরা চিন্তা করবো যে যদি ডিএইচ করতে গিয়ে ইজ এ অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, রাইট। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ভালো থাকা মানে ইন্ডিকেট অ্যাড্রেনাল কর্টেক্সের লেয়ারের যে হরমোনগুলো, কর্টিসল দুইটাই ভালো আছে। তাহলে আমাকে 4 থেকে 14 মধ্যে পেলাম, ডিএইচ সালফেট চেক করবো, ইট মোর দেন 65 ইজ মোস্ট লাইকলি
দিস ইজ দ্য এক্সক্লুডেড অ্যাডাল্ট এক্সক্লুড করা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমার দুইটা ক্যাটাগরি হয়ে গেলো। এখন তার 4 থেকে 14 আছে, আমাদের থার্ড টেস্টে ডিএসআর 65 এর নিচে আছে। সো ইউ মাস্ট দিস কেস অফ ইনসাফিসিয়েন্সি করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। কাজের মধ্যে একটা হচ্ছে তখন আমরা প্লাজমা এসিটিস লেভেল চেক করব। হ্যাঁ, দেখেন আপনার প্লাজমা এসিড লেভেল চেক করার পরে যদি কোনো পেশেন্টের 25-এর বেশি পায়, হ্যাঁ, যদি পেশেন্টের কোনো 25-এর বেশি পায় সিএসটি লেভেল, হ্যাঁ, সো তখন আমরা সাসপিশন দিস কেস অফ মিসলারলি প্রাইমারি ইনসাফিসিয়েন্সি, তখন আমরা পেশেন্টগুলোকে কী করব, পেশেন্টের কোসিন্ট্রোপিন টেস্ট দেবে, কোসিন্ট্রোপিন টেস্ট করব। হ্যাঁ, করার পরে যদি এখানে একটাই মার্কার 14 বেশি না কম, 14 মানে 500 বেশি না কম, 500 বেশি হলে মানে 14, দ্যাটস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ 500 বলতে কি এটা আপনার 27.7 দিয়ে গুণ দেওয়ার পরে যেটা আসে এটা হচ্ছে ন্যানোমোল পার লিটার, যেটা আমরা বলতেছিলাম ন্যানোমোল মানে দুইটা একক তাহলে ন্যানোমোল পার লিটার আর হচ্ছে মাইক্রোগ্রাম পার ডিএল। সো এই যেটা এটা যদি হাই থাকে এর চেয়ে বেশি থাকে তাহলে হচ্ছে প্রাইমারি অ্যাডাল্ট এর চেয়ে কম থাকলে, আর এর চেয়ে যদি বেশি থাকে 14 বেশি তাহলে আমাদের এটা এআই না। তাহলে আমাদের লাস্টে কোসিন্টিভি টেস্টের ইন্টারভেনশন একটাই, আপনারা কিছু বেশি বলবেন না, একটা হচ্ছে আইদার 14 বেশি অথবা 14 কম। 14 কম মানে দিছে ইনসাফিসিয়েন্সি, প্রাইমারি ইনসাফিসিয়েন্সি। 14 বেশি মানে দিছে দ্য ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ অ্যাডেন এক্সক্লুডেড। এখন প্লাজমেসিড যদি লো পান তাহলে আপনার মাথায় কি স্ট্রাইক ফার্স্টে ইজ মোস্টলি সেন্ট্রাল কজ। তাহলে দেখেন যে পেশেন্টগুলোর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন 4 থেকে 14-এর মধ্যে ডে সালফেট 65-এর নিচে আছে, অ্যাসিডিস লেভেল লেস দেন 10 আছে, সো এটাকে সেন্ট্রাল অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। সেন্ট্রাল ইনসাফিসিয়েন্সি 10-এর নিচে থাকে বেসিক্যালি। হ্যাঁ, সো এই 10 নিচে তাহলে আমাদের নো নিড অ্যাসিস্টে, রাইট? ওকে, এখন ইন্টারেস্টিং হচ্ছে যদি প্লাজমোসিটিস বেসিক্যালি 10 to 25 ml থাকে তখন একটা প্রবলেম, তখন এটা সেন্ট্রাল কি না সেটার জন্য আমাদের এটা টেস্ট করতে হয়, নাম হচ্ছে ইনসুলিন টলারেন্স টেস্ট। ইনসুলিন টলারেন্স টেস্টটা দিয়ে আমরা ব্লাড সুগার লেভেল যখন 2.8-এর নিচে নামবে, 2.6-এর নিচে, তখন আমাদের পেশেন্টের ব্লাড কোর্টিসল লেভেল চেক করবো। কেমন চেক করবো? ইজ এ কাউন্টার রেগুলেটরি হরমোন, ইট শুড বি হাই। যখন কোর্টিসল লেভেল আমরা চেক করবো যে এটা মোর দেন 18 মাইক্রোগ্রাম পার ডে, 14 ছিল এখানে 18 ছিল, যদি 18 বেশি হয়ে যায় এটা এক্সক্লুডেড, পেশেন্ট হ্যাজ নো এআই, ইট ইজ ট্রানজিট কন্ডিশন। 18 কম আসলে আমাদের সেন্ট্রাল এআই। ওকে, তাহলে আমি যদি আপনাকে সাম আপ করি জিনিসটাকে, যে অ্যাকচুয়ালি আপনার এই রিপোর্টগুলো কীভাবে আপনারা ইন্টারপ্রেট করবেন, তাহলে একটা পেশেন্টের কোর্টিসল লেভেল লেস দেন 4 মাইক্রোগ্রাম পার ডিএল, পেশেন্টের এসিটিএস লেভেল মোর দেন 100, ডায়াগনোস কি প্রাইমারি অ্যাডভান্সি, নো নিড অ্যাসিস্টে। ওকে, একটা পেশেন্টের কোর্টিসল লেভেল মোর দেন 14, কোর্টিসল লেভেল মোর দেন 14, তারপরে এক্সক্লুড এআই। একটা পেশেন্ট 4 থেকে 14 আছে, তাহলে আমাদের ফার্স্ট টেস্টের নাম হচ্ছে আমরা করবো ডিএইচ সালফার লেভেল চেক করবো। সেখানে এসে ফার্স্ট ডিএইচ সালফার চেক করার পরে যদি মোর দেন 65 হয় তাহলে এক্সক্লুড এআই, এক্সক্লুড এআই। যদি লেস দেন 65 হয় তাহলে আমরা একটু প্লাজমা অ্যাসিড লেভেল, প্লাজমা অ্যাসিডেস লেভেল চেক করবো। হ্যাঁ, চেক করার পরে যদি প্লাজমা অ্যাসিড লেভেল যদি সামহাও 25-এর বেশি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের এটা কী করতে হবে, গো ফর অ্যাসিস্টে। কি দেখবো আমরা, শর্ট সাইন টেস্ট করব। করার পরে যদি এখানে 14-এর উপরে থাকে এক্সক্লুড এআই, লেস দেন 14 হলে আমাদের ডায়াগনোস কি হলো, এটা হচ্ছে এআই, ডায়াগনোস হলো এআই হলো। প্লাজমা অ্যাসিড লেস দেন 10 থাকে তাহলে এটা সেন্ট্রাল এআই, সেন্ট্রাল এআই। এখন যদি 10 থেকে 25 থেকে প্লাজমা অ্যাসিটিএস তিনটা হতে পারে রেজাল্ট, হ্যাঁ, অ্যাসিটিএস লেভেল। একটা হচ্ছে আমরা গো ফর আইটিটি, ইনসুলিন টলারেন্স টেস্ট। হ্যাঁ, করার পর যদি মোর দেন 18 পাই আমরা কোর্টিসল লেভেল ইস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ নো এআই, লেস দেন 18 দিস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ সেন্ট্রাল এআই। তার মানে সাম আপটা কি, আইটিটি কন করো আমরা টু ডায়াগনোসিস এস্টাবলিশ সিটিটি, মানে আইটিটি হচ্ছে সেন্ট্রাল অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডায়াগনোস করার জন্য, আর এসএসটি কন করবো টু ডায়াগনোস অফ দ্য পেরিফেরাল অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। দিস দ্য মাইন্ড, এই জিনিসটা আপনার মাথায় ঢুকাই ফেলেন যে আমরা কখন তাদেরকে কোনটা বলবো। সো সাম আপটা হচ্ছে এরকম যে আপনার তিনটা হরমোন আমাকে চেক করতে ওখানের মধ্যে সাইমultaneously, তিনটা হরমোন চেক করার পরে আমরা পেশেন্টের গো ফর ডাইনামিক টেস্ট। হ্যাঁ, ডাইনামিক টেস্টের মধ্যে হচ্ছে একটা আইটিটি, একটা হচ্ছে এসএসটি।
প্রথম আমরা এই জিনিসটা চেক করার পরে দেন সেকেন্ড আমরা চিন্তা করবো পেশেন্টের অ্যাসিস্ট লাগবে না। সো ধুম করে হাসপাতাল আসার পরে কোনো পেশেন্টকে অ্যাসিস্ট করবেন না। ইটস ভেরি নন স্পেসিফিক এক নাম্বার। পেশেন্ট হ্যাজ নন স্পেসিফিক, যেহেতু পেশেন্টগুলোর রিপোর্ট ভুল আসে, আবার অ্যাসিস্টে 2 নাম্বার বাজারে এখন বর্তমানে অ্যাসিস্টগুলো খুব ভালো না, বাইরে ইনিকটিভ পানি থাকতে পারে সেখানের মধ্যে, কোনো রেসপন্স করতেছে না। সো এই রিপোর্টগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ইটস নট এ অ্যাকচুয়াল ট্রু রিপোর্ট। সো আমাদের এই লেকচারে কিন্তু সিগনিফিকেন্ট অনেক ইম্পর্টেন্ট। আপনারা সারা জীবন এসএসটি ভুল করে মানে একটা এসএসটির মধ্যে একটা ডিলেমা থাকবে আপনাদের ডায়াগনোস করার জন্য, কখন করবেন কখন করবেন না, এগুলা ডেভিডসন লিখে আছে শর্ট করে, এগুলা দেখে আসলে চিকিৎসা করা যাবে না। কারণ এক জায়গার মধ্যে আপনাকে হোল্ড করতে হবে, কারণ আপনি যখন ক্লিনিশিয়ান হবেন, আমরা যে পড়াশোনা থিওরিটিক্যাল করছি যখন ক্লিনিক্যালে যাই সব কিছু মিলে না। সো আমাদেরকে নিজেদের মধ্যে করে কাস্টমাইজ করে নিয়ে গাইডলাইন নতুন করে পড়ে ঠিক করতে। সো এই হলো আমাদের মোটামুটি আজকের লেকচার। সো যারা শুনছেন ডেফিনেটলি আপনাদের উপকারিত হবেন। ক্লাসের রাউন্ডে ইনক্লুড আপনার এক্সাম, যে কোনো এক্সামে আপনি এই অ্যাড্রিন ইভ্যালুয়েশনের এই ফ্লোশিটটা লিখে দিলে আপনার মোটামুটি ফুল মার্ক পেয়ে যাবেন। হ্যাঁ, দিস ইজ দ্য লেটেস্ট আপডেট গাইডলাইন। আপনাদের এটা আপনাদের গাইডলাইনে অ্যাকর্ডিং গাইডলাইনের ইনস্টিটিউট গাইডলাইনে এটা দেওয়া আছে। সো ইট ইজ মনে রাখতে হবে। সো আপনারা যারা আজকে আমার সাথে যুক্ত ছিলেন আর যারা লেকচার শুনতেছেন, সো এই যে সুন্দর সুন্দর লেকচারগুলো আমরা নিচ্ছি আমাদের জেনেসিসের পক্ষ থেকে বেসিক্যালি এমআরসিপি, আমরা যারা এমআরসিপি নিয়ে কাজ করি এখানে দীর্ঘদিন যাবৎ, আমরা এমআরসি মেন্টর, সেখানে এমআরসিপিতে কিন্তু এই জিনিসগুলো আসে এবং আমরা এই স্টুডেন্ট আমরা এগুলো পড়েই থাকি। সো আপনার এই পড়াশোনার স্ট্রংনেসটা, আপনার পড়াশোনাটাকে এটার যে ভিত্তিপ্রস্তর, পড়াশোনার যে ফাউন্ডেশন গ্রো আপ করতে হবে। ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য আপনার রেগুলার পড়াশোনার পাশাপাশি বুঝে পড়তে হবে। So, কোনো পড়াই কিন্তু মুখস্থ করা যাবে না, এখানে একটা ওয়ার্ড মুখস্থের কিছু নেই, আপনাকে যে কিছু লেভেল মনে রাখতে হবে, স্টেপ ওয়াইজ আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, করার পর আপনাকে ডান্স করতে হবে। সো আপনারা যারা এমআরসিপি দেওয়ার প্ল্যান করতেছেন, তো মেডিসিন রিলেটেড কোন ডিগ্রিতে আছেন, মেডিসিন প্র্যাকটিস করতেছেন, আপনার এমআরসিপি সবাই করে ফেলা উচিত, কারণ এমআরসি ইজ ভেরি গুড ডিগ্রি অ্যাজ এ গুড ক্লিনিশিয়ান হওয়ার জন্য ইজ অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে। সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের এই জেনেসিসের আপনাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারে। সো আপনারা আশা করি আমাদের এই লেকচারটা উপকৃত হয়েছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন সেশন, ইন্টারেস্টিং কোন সেশন দেখা হবে সবার সাথে, এবং সবাই ভালো থাকবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আপনারা জয়েন থাকবেন। আমি রেগুলার পোস্ট করি কিছু ইম্পর্টেন্ট শিট, যেগুলো আপনি জাস্ট একটা ক্লাস, জাস্ট যে পড়াটা আপনি পড়তে 2 ঘন্টা লাগবে সেটা লাগবে আপনার 2 মিনিট। সো ওইভাবে আপনারা ফলো করবেন এগুলা। আপনাদের এই পড়াশোনা যখন মাথায় রাখবেন, এটা আপনার লাইফ টাইম কাজ লাগবে। সো আমরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।